পরপর দুবার মিসক্যারেজ হওয়ার পর রিয়েলাইজড করলাম ভালোবাসার মানুষটা আর ভালোবাসে না। জীবনে এই প্রথম একাকিত্বের সম্মুখীন হলাম। প্রেমের বিয়েটা বোধ হয় আর টিকবে না। গতকাল রাতেও যার চোখে আমি ছিলাম অপরূপা, আজ তার চোখের সামনে আমি অস্তিত্বহীন। কি সুন্দর নিজের বিয়ের আলোচনায় মত্ত আমার আদরের স্বামী, যার জন্য নিজের ভারী ঘর ছাড়লাম, যার প্রেমে মুজে নিজের মা বাবাকে ছেড়েছিলাম, আজ তার কাছেই আমি মূল্যহীন। কথাটা ভাবতে ভাবতে চোখের জল গড়িয়ে পড়ল। গাল বেয়ে জল গড়িয়ে পড়তে শাশুড়ির ডাক এলো, ও নিশি, নিজের কপাল রে দশা বন্ধ হইলে এক কাপ কড়ালিকারে চা আনো, মাথাটা বড্ড ধরছে। নিশি অবাক না হয়ে পারে না। কাল রাত অবধিও যে শাশুড়ি মা আমায় এত তোয়াজ করতেছিল, আজ সকাল থেকে হঠাৎ পরিবর্তন। বল পাল্টে ছেলের জন্য মেয়ে দেখার কাজে নিযুক্ত হয়েছেন। নিশি নিজের দুঃখ কষ্ট সাইডে রেখে শাশুড়ির জন্য কড়া লিকারের ছায়ের চা করে নিয়ে যায়। নিশের শাশুড়ি মিতা দেবী বেজায় খারুশ মহিলা, কথাবার্তার ধরন খুব তেতো, মুখে মিষ্টি কথা শোনাই যায় না। নিশির বাড়িয়ে দেওয়া ট্রে থেকে কাপ নিতে নিতে বলে, অতনু বাপ, আমার এতদিনে একটা ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। যে মেয়ের সন্তান দাঁড়ায় না পেটে, তার থেকে আশা না রাখাই ভালো। অতনু খবরের কাগজে চোখ রেখেই বলে, মা, ওর অসুখের জন্যই তো বিয়ে করতে চাইছি। মিতা দেবী অবাক চোখে চেয়ে বলে, কি বলিস? ওর সুখের জন্য মানে? সারাদিন একা একা থাকে, কথা বলার মানুষ নেই বাড়িতে। তোমার সাথে তো নিজের কথা শেয়ার করতে পারে না। একটা কথা বলার সঙ্গী আনতেই তো বিয়ে করা আমার। আর তাছাড়া বিয়ে করার পর আবার যখন আরেকটা সন্তান হবে, তখনও তাকে মানুষ করতে করতে সময় কেটে যাবে ওদের। আর তাছাড়া নিশি তো খুব সন্তান ভালোবাসে, মানে বাচ্চা কাচ্চা খুব ভালোবাসে। তার জন্যই আর কি ভাবনা চিন্তা করে এই প্ল্যান। তা বাবা, ঠিক করেছিস। এই মেয়ের তো সন্তান ধারণের ক্ষমতা নেই, পরপর মিসক্যারেজ হয়েই যাচ্ছে। এটা কি কোনো কথা? ডাক্তারের ওষুধ খেয়েও কাজ করে না। এর থেকে ভালো তুই একটা বিয়েই কর বাবা, অন্তত তখন সংসারে একটা বাচ্চা তো থাকবে। নিশি অবাক হয়ে দাঁড়িয়ে থাকে সামনে। নিজের ওপরই রাগ হচ্ছে। এই কোন মানুষকে এতদিন ভালোবেসে এলো, ছি, নিজের ভালোবাসা অপাত্রে দান করেছে। কিভাবে সুন্দর করে বলল, আমার ভালোর জন্য নাকি বিয়ে করতে চাইছে। হ্যাঁ, ঈশ্বর, এসব শোনার আগে আমার মরণ কেন হলো না? কি হলো নিশি? চোখের সামনে এমন সংশয় যা দাঁড়াই আছো কেন? যাও, রান্নাটা বসাও গিয়া, বাবু খাইয়া দাইয়া কামে যাব না। নিশি আর থাকতে না পেরে ক্রন্দন্ত স্বরে বলে, তুমি এটা কি বলছো অতনু? আমি থাকতে তুমি আবার আরেকটা বিয়ে করতে চাইছো? এটা কি ধরনের কথা? আমাদের তো ডিভোর্স হয়নি, এভাবে তুমি আমাকে ছাড়তে পারো না। তোমার মতন অপেয়া অলক্ষী মাইয়ার জন্য আমার ফলাটা কি সারা জীবন সন্তান সুখ পালন করব? চিন্তা কইরা দেখিনি তোমার না ওষুধে কাম করে, না বেড রেস্ট থেকে কিছু কাম করে। বাচ্চাগুলো তো নষ্ট হইয়া যাইতেছে। এরকম আর কতদিন? মা, দয়া করে আমাদের মাঝখানে কথা বলবেন না। দেখছেন না আমি আপনার ছেলের সাথে কথা বলছি? কথাটা শেষ করতে দেরি অতনু উঠে নিশির গালে একটা থাপ্পড় মারতে দেরি করেনি। নিশির চুলির মুঠি ধরে হির হির করে টানতে টানতে ঘরে নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেলে বলে, তোর সাহস তো কম না, আমার মায়ের সাথে মুখে মুখে কথা বলছিস? কথাটা বলেই দরজার পেছনে হ্যাঙ্গারে ঝুলতে থাকা বেলটা নিয়ে নিজের সর্বশক্তি প্রয়োগ করে মারতে শুরু করে। নিশির ফর্সা শরীরে বেল্ট দিয়ে মারার ফলে লাল হয়ে যায়, কিছু জায়গা ফেটে রক্ত বেরিয়ে যায়। নিশি চিৎকার করে চেঁচিয়ে বাড়ি মাথায় তোলে, তবুও কেউ এগিয়ে আসে না। অতনু হাঁপিয়ে গিয়ে চেঁচিয়ে বলে, খবরদার, এরপর যেন কোনোদিন না শুনে আমার মায়ের সাথে উঁচু গলায় কথা বলেছিস। তাহলে সেদিন হবে তোর জীবনের শেষ দিন, জিভ টেনে ছিঁড়ে ফেলবো বলে রাখলাম।
কথাটা বলেই নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। বাড়ির এতগুলো মানুষ, তবুও আমি কারো থেকে কোনো সহানুভূতি পাইনি। বদ্ধ দরজার ভিতর ঘুমড়ে কেঁদে গেছি, কেউ আমাকে ডাকেও নি একবারও। সে নিয়ে যদিও আমার কোনো আক্ষেপ নেই, আক্ষেপ করেই বা কী করতাম? যাকে নিজের সবটুকু দিয়ে ভালোবেসে গেছি সেই আমাকে বুঝলো না, সেই আমাকে ছেড়েও অন্য বিয়ের ফেরিতে বসতে চায়। নিশি আগাগোড়ায় মোমের পুতুল। বাপ মায়ের একটাই মেয়ে, বাবা সূর্য সেন, মা প্রমীলা সেন। তাদের ছোট মেয়ে এবং এক ছেলে, মেয়ে নিশি সেন আর ছেলে নিলয় সেন। 4 জনের ছোট সংসার ছিল। বাবা মায়ের একটা মাত্র ভাইয়ের খুব আদরের ছিল নিশি। না চাইতে সবটা মুখের সামনে হাজির করতো বাবা দাদা। তাই অভাব জিনিসটা কি কখনো বুঝিনি। বাবা দাদা সব আবদার পূরণ করলেও অতনুর সাথে প্রেমের বিয়ের আবদারটা তারা পূরণ করেনি। অতনুর সাথে কোনো সম্পর্কে জড়াতে চায়নি সেনবাড়ি। নিশির বাবা সূর্যবাবুর একটাই কথা ছিল, আমাদের সাথে ওদের যায় না। সেই ইন্ডাস্ট্রির একমাত্র বংশধর সূর্য বাবু এবং তার ছেলে পরবর্তীতে সেই জায়গায় বসবে। যদিও মেয়েরও সমান ভাগ করতে চেয়েছিলেন সূর্যবাবু, কিন্তু তার হতে দিল কই? অতনুর সাথে কলেজে আলাপ। নিশির থেকে 2 বছরের বড় অতনু। দেখতে শুনতে মোটামুটি খারাপ নয়, সুন্দর, তবে নিশির থেকে বেশি নয়। নিশি তো টুকটুকে পরশা, গুলুমুলো চেহারা, মাথা ভর্তি লম্বা চুল, অসম্ভব সুন্দরী বটে। সেই মেয়েটি অতনুকে পছন্দ করে। একদিন দুদিন আলাপ সারতে সারতে সেই আলাপ মনের কিনারায় ধাক্কা মারে। সেই থেকেই শুরু হয় প্রেমের আলাপ। একদিন দুদিন যেতে যেতে প্রায় 3-3টে বছর ছুটিয়ে প্রেম করে নিশি এবং অতনু। নিশির তখন কলেজে প্রথম ইয়ার আর অতনু 3rd ইয়ারে পড়ছে। নিশির প্রথম বছরটা অতনুর সাথে বেশ ভালোই কাটে। তারপর অতনুর হয় কলেজ চেঞ্জ। অতনু বিএ কমপ্লিট করে এদিক ওদিক এই কাজের জন্য অ্যাপ্লাই করে। একটা কম অ্যামাউন্টের ফেও যায়। হাত খরচের জন্য নিজের পড়াশোনার খরচা নিজেকে চালাতে হতো অতনুকে, যেহেতু বাবা নেই, বিধবা মা এবং ছোট বোন। যদিও অতনুকে সংসারে কোনো টাকা দিতে হতো না। অতনুর বাবা একজন সরকারি কর্মী ছিলেন। ওনার মৃত্যুর পর মিতা দেবী পেনশন পান, তাই দিয়ে দিব্য চলে যায়। তাছাড়াও অতনুর দাদা অলোক, সেও সংসারে টাকা দেয়, তাই কোনো সমস্যা ছিল না। অতনু নিজের জব এবং নিশির সাথে প্রেম দুটোই সমান তালে চালিয়ে গেছে। একসময় নিশির বাবা সূর্যবাবু নিজের পরম প্রিয় বন্ধুর ছেলে রায়ান দাশগুপ্তর সাথে বিয়ে ঠিক করে নিশির অজান্তে। রায়ান পেশায় একজন হার্টের ডাক্তার। তার পোস্টিং ছিল দেশের বাইরে। ইন্ডিয়াতে থাকা কম ছিল। নিশির মতের তোয়াক্কা না করে রায়ানের সাথে আশীর্বাদের দিন ঠিক করেন সূর্যবাবু। আশীর্বাদের সকালে নিশির কানে সেই কথা ঢোকেছে, না করতে পারে না। বিদেশ থেকে দেশে আসে রায়ান, তার সাথে আশীর্বাদ হয় নিশির। বিবাহের দিন ঠিক করা হয় সামনের মাসের প্রথম সপ্তাহে। রায়ানদের বাড়ির সবাই চলে গেলে তারপর সেন বাড়ি জুড়ে শুরু হয় তাণ্ডব। নিশির পাগলামি, বিয়ে করতে হলে অতনুকেই করবে, নয়তো বিষ খাবে। সূর্যবাবুও নিজের জায়গায় গো ধরেছিলেন। বিয়েতে সে রায়ান ছাড়া অন্য কারোর সাথেই দেবে না। এবং নিশিকে শর্ত জুড়ে দিয়েছিল, যদি অতনুকে বিয়ে করতে চায় নিশি তবে নিজের একমাত্র মেয়ের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করবেন তিনি। কথায় আছে না, প্রেমে মানুষ অন্ধ হয়ে যায়। নিশিরও তাই হলো। অতনুর সাথে সলা পরামর্শ করে সেই রাতে সেন বাড়ি ছাড়লো। বাবা মা দাদার মুখে কালি লেপে অতনুর হাত ধরে নিজের নতুন জীবন শুরু করলো। অতনুর সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হলো। প্রথম সবটাই সুন্দর ছিল, কিন্তু বিপত্তি বাঁধলো নিশির মিসক্যারেজ। বিয়ের বয়স 3 বছর। এই 3 বছরে 2 থেকে 3 বার মিসক্যারেজ হয়েছে। নিশির শাশুড়ি মিতা দেবী জানে 3 বার। অতনু এবং নিশি প্রথমবার এ করা চেপেছিল, কেননা তখন 8 সপ্তাহেই নষ্ট হয়ে গিয়েছিল। নিশি বা অতনুই পিসিওডি ভেবে অতটা গায়ে মাখেনি, ডাক্তারের পরামর্শও নেয়নি তখন। কিন্তু হঠাৎ করে আবার নিশি প্রেগনেন্ট হয়। এইবার কমপ্লিকেশনও খুব হয়, অন্যান্য বারের মতন ছিল না। এবার প্রেগনেন্ট হওয়ার পর থেকে নিশির শরীরে নানান রকম চেঞ্জ হতে থাকে।
অন্যান্য প্রেগনেন্ট মহিলাদের মতোই খাওয়ার অরুচি, মাথা যন্ত্রণা, বমি এগুলো তো লেগেই ছিল এবং তার সাথে ব্লিডিং হওয়া। এইবার ডাক্তার দেখিয়ে চেক করে জানতে পারে নিশি প্রেগনেন্ট। প্রেগনেন্সির প্রথম 3টে মাস ব্লাডের জন্য রিক্সের সাথে কাটলেও ভালোভাবে পার হয়ে যায়। বিপত্তি ঘটে 4 মাসে গিয়ে হঠাৎ করে পেটের যন্ত্রণা, তারপরে ডাক্তারের কাছে যাওয়া, তারপরে জানতে পারা গর্ভের বাচ্চাটি মৃত। প্রথমবারের তা নিজে থেকে নেমে গেলেও পরে 2বার ওয়াশ করে বার করতে হয়। নিশির শাশুড়ি পার্সোনালি ডাক্তারের সাথে কথা বলার পর থেকে এই বল পাল্টে যায় মা ছেলের। নিশির ভাবনার মাঝেই বাইরে থেকে শোরগোল আসে। কোনো রকমে মেঝে থেকে উঠে ওষুধের বক্স থেকে ব্যথার ওষুধ নিয়ে খায়। খালি পেটেই অত ফারের ওষুধ খেয়ে দম বন্ধ দরজায় কান ফেতে বসে থাকে। কথার ইঙ্গিতে বুঝতে পারে অতনুর নতুন শ্বশুরবাড়ির লোক এসেছে। সামনের রবিবার ছেলের আবার নতুন করেই বিয়ে দিবে। নিশির চোখ আবার ভিজে ওঠে। মারার দাগ হয়তো চলে যাবে, কিন্তু হৃদয়ের ক্ষত তা হয়তো সারা জীবন রয়ে যাবে। নিজের উপর নিজেরই করুণা হচ্ছে নিশির। আসলে বাবা মাকে কষ্ট দিলে বুঝি শতগুণ কষ্ট নিজেকেই পেতে হয়। হ্যাঁ ঈশ্বর, আমি কোথায় যাব? কে ঠাঁই দেবে আমাকে? নিশির চোখ লেগে যায়। ব্যথার ওষুধের ডোজে ঘুমটাও নামে চোখের পাতায়। হঠাৎ শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে, শরীরটা দুলে ওঠে। কিছু বুঝে ওঠার আগে সামনে দাঁড়ানো ব্যক্তিটি বলে ওঠে, কি হলো? এখানে শুয়ে আছো কেন? এটা কি শোয়ার জায়গা? নিশি, দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছ তুমি। কিছু সময় বোকার মতন ছেয়ে থেকে টালমাটাল শরীর নিয়ে কোনো রকমে উঠে দাঁড়ায় নীরবে, মুখে কোনো কথা বলে না। কি হলো? মুখে কোনো কথা নেই কেন? তবুও নিশি কোনো কথা বলে না। ঘর থেকে বের হতে যাবে, অতনুর রাগে নিশির হাতটা টেনে ধরে বলে, কি হলো? এতক্ষণ যে এত কথা বলছি, কোনো রেসপন্স নেই কেন? ও বুঝেছি, তখন মেরেছি বলে অমন চুপ করে আছো। নিশি তবুও কোনো কথাই বলে না। অতনুর এমন মধু মেশানো কথা সহ্য হয় না। নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। রাগ দেখাও কেন? নিশি এত সময় পর মুখ খোলে, ছাড়ো আমায়, কোনো অধিকারে গায়ে হাত দাও। অতনু হেসে বলল, সকালে মার খেয়ে কি মাথা খারাপ হলো নাকি? অতনু, আমি কখনো ভাবিনি তুমি আমায় এভাবে ঠকাবে, এইভাবে আমার ভালোবাসা নিয়ে খেলবে। খুব ভুল করেছি নিজের বাবা মাকে তোমার মতন জানোয়ারের জন্য ছেড়ে দিয়ে। অতনুর হাসি হাসি মুখটা চুপসে যায়। রাগে লাল হয়ে যাওয়া চোখে তাকায় নিশির দিকে। নিশি ক্লান্ত শরীর নিয়ে মৃদু হাসে। ভয় পাই না আমি, বড় জোর কি আর করবে? মারবে? মারো, আমি তৈরি আছি, সবটা সহ্য করে নিতে পারবো। অতনু দাঁতে দাঁত চেপে নিশির চুলের মুঠি ধরে বলে, খুব কথা হয়েছে না? দুটো ভালো কথা বললাম, হজম করতে পারলি না। তোকে কিভাবে জব্দ করতে হয় আমি জানি। চল বিছানায়। নিশে চমকে ওঠে। মিসক্যারেজ হলো, সবে সবে ওয়াশ হলে, এখন ওকে সপ্তাহ হয়নি। নিশির পেট ব্যথাও কমেনি, তার সাথে পিরিয়ডের মতন ব্লিডিং হয়ে যাচ্ছে। ভয়ে হাত ছাড়াতে ছাড়াতে বলো, অতনু তোমার হাতে পায়ে দড়ি, ছেড়ে দাও। সরি, আমার ভুল হয়ে গেছে তোমায় অপমান করা, দোহাই লাগে ছেড়ে দাও। কেন? যখন ভালোভাবে কথা বলেছিলাম তখন মনে ছিল না, এখন কেন? ডাক্তার বলেছে এই সময় দূরত্ব রেখে চলতে। যত যাই হোক, এখন তুমি দূরে থাকো। আর তাছাড়া কদিন পরেই তোমার নতুন বউ আসবে। নিশিকে আর কিছু বলতে না দিয়ে নিশির উপর চড়াও হয়। নিশির শরীরে যতটুকু জোর ছিল সবটা দিয়ে ছাড়ানোর চেষ্টা করে, তবুও পারে না। অন্য দিন বা অন্য সময় হলেও হয়তো নিজের শরীর খারাপ সত্ত্বেও অতনুর মন রাখতে নিজেকে উজাড় করে দিত, কিন্তু আজ যেন মনে হলো বৈধ দর্শনের শিকার হলো। অতনুর মনের আশ পূর্ণ করে নিশিকে ছাড়লো। এই স্পর্শে ছিল না কোনো ভালোবাসা। নিশির শরীরের উপর থেকে সরে গিয়ে নিজের বালিশের উপর মাথা রেখে বলে, মেয়ে মানুষের এত রাগ সাজে না। মেয়ে মানুষ হলো ছেলেদের শারীরিক ক্ষুধা মেটানোর খাবার। দ্বিতীয় দিন কিছু বলার আগে 1বার না 10 বার ভাববে। আর শুনে রাখ, বিয়ের এখনো 5 দিন বাকি। এই 5 দিন আমার তোকে লাগবে প্রতি রাতে। তারপর থেকে তোর ছুটি। তোর তো কোথাও যাওয়ার জায়গা নেই, বাপ মাও তো ত্যায্য করেছে, সেই তো এই বাড়িতেই থাকবি। মাঝে মাঝে তোর কাছেও যাব, যতই হোক তুই আমার প্রথম প্রেম। পাশে শুয়ে থাকা মানুষটা নিজের শরীরের খিদে মিটিয়ে দিব্য গভীর নিদ্রায় তলিয়ে গেছে।
নীরবে অশ্রু বিসর্জন দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই নিশির শরীর ব্যথা নিয়ে উঠে পাশে থাকা কাপড় কোনো রকমের শরীরে জড়িয়ে নিয়ে ওয়াশরুমে যায়। শাওয়ারের জলে প্রায় বহু সময় বসে থাকে। শরীরের জ্বালা পোড়াও যেন কিছু প্রভাব করে না। মনের জ্বালা যে বহু জ্বালা তা টের পায় নিশি। মনে মনে একটা সিদ্ধান্ত নেয় সে। ওয়াশরুম থেকে বেরিয়ে ঘরের লাগোয়া বারান্দায় যায়। রাত বাজে 3টে। রাত আর নেই, বোর হতে চলল। নিশি ফোনের সেই পুরনো নাম্বারটার দিকে তাকিয়ে থাকি কিছুক্ষণ। আর কিছু না ভেবে কল লাগায় সেই পুরনো নাম্বারে। নিশি ধরে সেই নেই, অন্যবারের মতন আজও কল কেটে যাবে। সূর্যবাবু যে নিশির ফোন ধরেন না। নিশি পালিয়ে আসার পর বহুবার কল করেছে, কিন্তু প্রতিবারই কল বেজে বেজে অটোমেটিক কেটে যেত। কখনো কল ধরেনি, আজও হয়তো ধরবে না, সেই ভাবনাই সঠিক হয়। ফোন বেজে বেজে কেটে যায়। সেন বাড়িতে রাত 10টা মানে সকালে রাতের ঘুমের জন্য সঠিক সময়। সব কিছু যেন নিয়ম মাফিক চলে, কিন্তু আজ যেন নিয়মের বাইরে চলছে সবটা। সূর্যবাবুর আজ সকাল থেকে মনটা বড়ই অস্থির। প্রমীলা দেবীও গত কয়েকদিন ধরে বড্ড আকুপাকু করছে, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারছে না সূর্যবাবুকে। এই যে এখন যে মানুষটা মাঝরাতে উঠে বসে আছে ইজি চেয়ারে, তা তিনি সবটাই বুঝেছেন, কিন্তু প্রমীলা দেবী কিছু বুঝতে দিতে চান না। তাই ঘুমিয়ে থাকার ভান করে শুয়ে আছে। ওনারও যে ঘুম নামেনি চোখে। হঠাৎ ফোন বেজে ওঠে। সূর্যবাবু চেয়ারে বসে আছেন, চোখ বন্ধ করে। ফোনের শব্দ কানে আসতেই চোখ খুলে তাকায়। ফাঁসের টেবিলে ফোনটা বেজে বেজে কেটে যাচ্ছে। প্রমীলা দেবী শুয়ে শুয়ে সবটা লক্ষ্য করেন। এখন এই সময় ফোন বাজতে দেখে বুকের ভিতর কামড় দিয়ে ওঠে। নিজের স্বামীর এমন ফোনের প্রতি এত অবহেলা দেখে বোঝে এটা কার ফোন হতে পারে। প্রমীলা দেবী মনে মনে আকুপাকু করলেও স্বামীর ভয়ে কিছুই করে না। সূর্যবাবু ঘড়িতে সময় দেখে 3টা বাজে। এমন সময় নিজের তথাকথিত ত্যায্য সন্তানের কল দেখে অবাক হয়, মনের দোটানায় পড়ে। প্রমীলা, শুনছ? প্রমীলা দেবী হাঁ বলে তড়িঘড়ি করে উঠে বসে। ফোনটা দেখো তো, কে যেন ফোন করছে। প্রমীলা দেবী যেন অবাক হয়। ফোনটা রিসিভ করতে যাবে, কেটে যায়। আবার বেজে ওঠে। প্রমীলা দেবী কল রিসিভ করতে অপর পাশ থেকে নিজের আদুরের মেয়ের স্বর শুনে। আজ 3টে বছর পর নিশিও ভাবেনি ফোন রিসিভ হবে। নিশিও কেঁদে দেয়। দুই দিকে চুপচাপ। নিশি কান্না আটকে হ্যালো বলতেই পিছন থেকে অতনুর গলার স্বর, রাতে নাগর জুটিয়েছিস? কোন নাগরের সাথে কথা বলছিস? আমার বিয়ের কথা শুনে তোরও পাখনা গজিয়েছে? কথাটা শেষ হতেই নিশির লম্বা বেজা চুল টেনে ধরে আহ করে চেঁচিয়ে উঠতে হাত থেকে ফোনটা পড়ে যায়। টুট টুট টুট। কল কেটে যায়। প্রমীলা দেবী, হ্যালো হ্যালো। নিশি, শুনছিস? হ্যালো হ্যালো। সূর্যবাবু বউয়ের এমন ভাব দেখে কিছু জিজ্ঞেস করবে, তার আগে প্রমীলা দেবী বিছানা থেকে নেমে ছুটে এসে সূর্যবাবুর পা জোড়া চেপে ধরে বলে, এক মা নিজের আকুতি মিনতি ভরা স্বরে বলে, কি গো শুনছ? আমাদের মেয়ে ভালো নেই, ভালো নেই গো আমার মোমের পুতুল। সূর্যবাবু নির্বাক। আর ছাড়ো অতনু, লাগছে, ছাড়ো প্লিজ। ছাড়বো? আর তুই আবার অন্য মানুষের সাথে প্রেমের আলাপ সারবি, তাই তো? ওটা অন্য কেউ ছিল না, ওটা আমার। চুপ কর। তোর কত বড় সাহস, তুই আমার চোখের সামনে এমন নষ্টামি করবি? আজ তো তোকে মেরেই ফেলবো। এত রাতে চিৎকার শুনে ঘরের বাইরে সব জড়ো হয়েছে। এই বাবু, কি হলো? দরজা খোল। এত রাতে এমন চিৎকার করছিস কেন? মিতা দেবীর গলার আওয়াজ পেয়ে অতনু গিয়ে দরজা খোলো। দরজা খুলতেই মিতা দেবী ছোট বোনকে দাঁড়ানো দেখে মিতা দেবী ঘরে ঢুকে বলে, কি হলো? এত রাতে কি হয়েছে? এভাবে চিৎকার করছিস কেন? অতনু দাঁত চেপে মাকে বলে, কি হয়নি সেটা বলো। হারামি মেয়ে মানুষ, এই ভোর রাতে কোন নাগরের সাথে কথা বলছে লুকিয়ে লুকিয়ে? কি এত বড় সাহস? মিতা দেবীর গলার স্বর নিচু রেখেই বলে, ওকে বেশি ছাড় তুই দিয়েছিস। বলেছিলাম না যে অত ছাড় দিস না? তখন যদি আমার কথা শুনতি তাহলে আজ এই দিন দেখতে হতো না। মা, আপনি বিশ্বাস করুন, আমি কোনো বাজে কিছু করিনি। তোমাকে আবার বিশ্বাস? আমার ছেলেটাকে এই 3 বছরে নিজের বশে করে নিয়েছিলে। তোমার মতো মেয়েকে আবার বিশ্বাস করব ভাবলে কি করে? নিশি অতনুর বোন মিনুর দিকে তাকিয়ে বলো, মিনি, তুমি তো আমাকে জানো ভালো করে, তুমি কি বিশ্বাস করো বলো আমি এরকম কিছু করতে পারি?
বিশ্বাস করো অন্তত বোন, আমি এরকম কিছুই করিনি। মিনু তখন মুখ খুলে বলে, এটা কিন্তু সত্যি কথা মা, বৌদি আর যাই করুক এরকম কিছুই করবে না। এটা আমিও জানি। যে মানুষটা ঘর থেকে বেরোয় না, যাকে তোমরা ঘর থেকেই বার হতেই দাও না, সে আবার কারোর সাথে প্রেম করবে, এটাও কি সম্ভব? তুই একদম ছোট হয়ে বড় বড় কথা বলবি না মিনু। এই মেয়ে যে তোকে কি দিয়ে বশীকরণ করেছে তা বুঝি না আমি। যাই বলি না কেন, তাই যেন কম পড়ে যাবে এই মেয়েকে। অতনু মিনুর দিকে তেড়ে গিয়ে, একদম সাফাই গাইতে আসবি না, ছোট ছোটর মতন থাক, যতটুকু চিনিস কতটুকু চিনিস ওকে। বিয়ের আগে 3 বছর চিনেছি আর সংসার করেছি 3 বছর ধরে। 6টা বছর ধরে এই মেয়েকে চিনি আমি। আমার থেকে তুই চিনবি নাকি? মেনে তখন মুখের উপর বলে, এতই যখন ছিলি 3 বছর আগে, 3 বছর ধরে প্রেম করে, তাহলে বিয়ে করলি কেন? নাই করতে পারতি বিয়ে? তুই না বিয়ে করলে বৌদির আরও ভালো জায়গায় বিয়ে হতে পারতো। যখন তোর কম মাইনে ছিল, সংসার টানার মতো তোর সচ্ছলতা ছিল না, তখন সেই সময় বৌদি তোর পাশে এসে দাঁড়িয়েছে, নিজের রাজপ্রাসাদ ছেড়ে তোকে ভালোবেসেছে। আর তুই আর যখন ভালো পরিমাণ টাকা কামাচ্ছিস, এখন তুই বৌদিকেই বিদায় করতে উঠে পড়ে লেগেছিস বাড়ি থেকে। যদি বৌদি অন্য নাগরের সাথে কথাই বলে থাকে, তবে আমি বলবো বেশ করেছে। তোর মতন কাপুরুষের সাথে সংসার করার থেকে অন্য জায়গায় গিয়ে সুখে থাকা অনেক ভালো। কথাটা বলতে দেরি মিনির গালেও একটা সরপত্রে দেরি হলো না। চুপ করে বেয়াদব মেয়ে, খাবি আমার, পড়বি আমার, আর গুণগান গাইবি পরের মেয়ের, বের হয় এই ঘর থেকে। চুপ করবি তোরা? নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি করে লাভ কি? এই মেয়ের একটা ব্যবস্থা কর। এই তুমি কার সাথে কথা বলছিল? ফোন নাম্বারটা দাও বাবু, তুই ফোন কর, ও কার সাথে কথা বলছিল দেখ। অতনুর মাথায় কিছু একটা আসতে নিশির ফোন খুঁজতে থাকে, পেয়েও যায়, বারান্দায় পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। ফোনটা তুই ইচ্ছে করে ফেলে দিয়েছিস না, যাতে আমি দেখতে না পারি তুই কার সাথে প্রেমালাপ করছিলি। আমি কারোর সাথে প্রেমালাপ করিনি। আরে আমি তো আমার বাড়িতে ফোন করেছিলাম, আমার বাড়িতে ফোন করে কথা বলতে চেয়েছি। ফোনটা সবেমাত্র ধরেছিল, আর এমন সময় তুমি এসে। তুই আমাকে বোকা ভাবিস? হ্যাঁ, যে তোর 3 বছর ধরে ফোন ধরেনি, সে হঠাৎই ভোর রাত্রিবেলায় ফোন ধরে ফেলবে? যেই বাড়ির মানুষের কাছে তুই মৃত, সেই বাড়ির মানুষে ভোর রাতে ফোন ধরবে? কথাটা বলে একটা স্বর মাত্রে যাবে, নিশে হাতটা ধরে নেয়, ক্রন্দনরত স্বরেই বলে, সবাইকে তো নিজের মতন ভাবো নাকি? আমি আমার বাড়িতে ফোন করেছিলাম অতনু, তুমি বিশ্বাস করলেও কি না করলেও কি, এটাই সত্যি। আর তাছাড়া অনেক ভেবে দেখলাম তোমার সাথে তো আমার সংসার করা হবে না, তাই আমি যাই করি না কেন সেখানে তুমি নাক গলিও না প্লিজ। তুমি নিজের আগামী জীবন নিয়ে চিন্তা করো, আমাকে আমার হালেই ছেড়ে দাও। মিনিও এগিয়ে এসে নিশিকে তোলে, বৌদি আমার ঘরে চলো, এখানে থাকলে তুমি মার ছাড়া আর কিছুই পাবে না বলে মনে হয় না। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস মা, তোমার ঘরেও একটা মেয়ে আছে। আজ যদি আমার শ্বশুর বাড়ি গিয়ে আমার সাথে যদি এরকম ঘটনা ঘটে, তখন তুমি ঠিক থাকতে পারবে তো? ভুলে যেও না বৌদিরও বাবা মা আছে। হ্যাঁ, সম্পর্কটা হয়তো নেই, কিন্তু তবুও অন্যের মেয়ের গায়ে অযথায় হাত তোলার মনোভাব বন্ধ করো। অনেক দিন ধরে দেখে যাচ্ছি তোমাদের নাটক, আর থাকতে না পেরে বলতে বাধ্য হলাম। কথাটা বলে নিশিকে নিয়ে চলে যায় নিজের ঘরে। আহা প্রমিলা, পা ছাড়ো, কি হয়েছেটা কি? আজ অবধি তোমার কাছে আমি কিচ্ছু চাইনি, তেমন কিছু আবদার করিনি, কিন্তু আজ আমি ভিক্ষে চাইছি। একটা মা হয়ে আমার মেয়ের জীবনটা ভিক্ষে চাইছি। আমাদের মেয়েটা ওখানে ভালো নেই গো, মরে যাবে ওখানে থাকলে। সূর্যবাবু গম্ভীর মুখে বলে, কি হয়েছে না বললে বুঝবো কি করে? মরে যাবে বললেই কি মরে যাওয়া হয় নাকি? ওর মা বাবা বেঁচে আছে, সম্পর্ক বিচ্ছেদ থাকলেও মেয়েটা কিন্তু আমার রক্ত, ভুলে যেও না। এত রাতে ফোন করেছে, নিশ্চয়ই কিছু হয়েছে। যতটুকু শুনতে পেলাম খুব খারাপ কিছু হচ্ছে মেয়েটার সাথে। যে মেয়ের গায়ে কোনো দিন একটা টোকা অবধি লাগেনি, সেই মেয়েকে ওই ছেলে মারছে। বোধ হয় মেয়ের আহাজারি। তুমি আমাকে নিয়ে চলো, আমার মেয়েটা ভালো নেই। আমার যে বুক ফেটে যাচ্ছে। মেয়েটা কি করে সহ্য করছে এত সব? 3 বছর ধরেই কি এসব সহ্য করছে? বারবার বলছিলাম ওরকম ফ্যামিলিতে যেতে না, আমার কথা তো শুনলই না।
অত সুন্দর পাত্রকে পায়ে ঠেলে চলে গেল ড্যাং ড্যাং করে নাচতে নাচতে ভালোবাসার মানুষের হাত ধরে। মুরুকও আমার মন থেকে কবেই মরে গেছে। ওরকম মেয়ে থাকার চেয়ে না থেকে মরে যাওয়াই ভালো। তুমি এখনো পুরনো কথা তুলবে? এখনো? আমিও তো কাকে বলছি, তোমাকে বলে কিছু লাভ নেই। থাকো তুমি তোমার রাগ, তুমি তোমার জেদ নিয়ে। কথাটা বলে প্রতিমা দেবী ঘর থেকে বেরিয়ে যায়। ছেলের ঘরের দরজা ধাক্কা দিতে থাকে। কিছুক্ষণ দরজা ধাক্কানোর পর ভেতর থেকে নিলয় বেরিয়ে আসে। এমন সময় মাকে দেখে অবাক হয় বটে। মায়ের চোখের জল দেখে কিছুটা ভয় পেয়ে যায়। কি হয়েছে মা? বাবার কিছু হয়েছে? বাবা ঠিক আছে, কাঁদছো কেন? তোর বোনটা ঠিক নেই নিলয়, তোর বোনটা ঠিক নেই। ওকে ওই নরক থেকে নিয়ে আয়, মেয়েটা আমার মরে যাবে। নিলয়ের মস্তিষ্ক সচল হয়। মায়ের কথা শুনে প্রথমে বিচলিত হলেও শান্ত হয়ে জিজ্ঞেস করে, রিল্যাক্স মা, ধীরে সুস্থ বলো কি হয়েছে। নিশির কি হয়েছে? সূর্যবাবুর গলা শোনা যায়, ওই রাস্কেলটার বাড়ি যাও, নিজের বোনকে এই বাড়িতে নিয়ে আসো। এই মুহূর্তে বাড়ি থেকে যাও, গিয়ে দেখো আদৌ বেঁচে আছে নাকি তোমার আদরের বোন। বাবা, অহেতুক সময় নষ্ট করছো নিলয়। আমি রাম সিংকে গাড়ি বার করতে বলেছি। আমিও যাব নিলয়, আমাকে নিয়ে চল বাবা। সূর্যবাবু বিরক্তিকর চোখে তাকিয়ে বলে, তোমার যাবার কোনো দরকার দেখছি না আমি। সূর্যবাবু ব্যঙ্গ করে বলেন, ছেলে তো যাচ্ছে, তুমি বরঞ্চ বরণ ডালা সাজাও। মেয়ে 3 বছর পর বাড়ি আসছে, বরণ করে ঘরে ঢোকাবে। প্রমীলা দেবী কটমট করে তাকিয়ে বলে, নিলয়, আমি গাড়িতে গিয়ে বসছি, তুই আয়। বৌদি, এভাবে ভেঙে পড়ো না, নিজেকে স্ট্রং রাখো। জানি এটা এতটাও সোজা নয়, তবুও নিজের মনকে শক্ত করো। মেনু বোন আমার, আমি যে পারছি না গো। তোমার দাদার জন্য সব ছেড়েছি, নিজের ঘর, বাবা মা, দাদা সবাইকে ছেড়ে এসেছি। এমনকি নিজের বাবার সম্মানটাও নষ্ট করেছি। আশীর্বাদ হয়ে যাওয়ার পর বিয়ে না করে পালিয়ে এসেছি। কি ভুলটাই না করেছি ওই জানোয়ারটার জন্য। আজ রাতে বৈধ দর্শনের শিকার হয়েছি। মিনু আমার যা শরীর কুলাচ্ছে না গো। মিনু জড়িয়ে ধরে নিশিকে, চুপ করো তুমি, আমি বুঝি সব উপরালার উপর ছেড়ে দাও, রেস্ট করো এখন। কোনো রকম সান্ত্বনা দিয়ে শুয়ে দেয় মিনু। ঘুম পাড়ালেই কি আর ঘুম আসে? কিছু সময় পর মিনু ঘুমিয়ে গেলেও ঘুম আসে না নিশির চোখে। একভাবে তাকিয়ে থাকি সিলিংয়ের দিকে। ধীরে ধীরে ধরনের বুকে আলো ছড়িয়ে পড়ছে। সূর্যি মামা উঠে পড়েছে। রোদের ঝিলিক জানালার কাজ বেদ করে ঘরে আসছে। নিশির ক্লান্ত চোখ জোড়া সবে বন্ধ হয়েছিল। এমন সময় মিতা দেবীর চিৎকার সহ কটু বাক্য শোনা যায়। নিশি বোঝে আর শুয়ে থাকা যাবে না। ক্লান্ত অবসন্ন শরীরটা নিয়ে উঠে বসে। ধীরে ধীরে হেঁটে গিয়ে দরজা খুলতেই মিতা দেবী বলেন, সারা রাত নাগরের লগে কথা বলছিস বলেই কি বেলা অবধি ঘুম দিবে বউ? রান্নাবান্না ঘরের বাসি কাজ কে করব? তোমার বাপ কি কামের লোক দিয়ে গেছে নাকি? নিশির এবার রাগ হয়, তবুও ঠান্ডা স্বরে বলে, কথায় কথায় আমার মা বাবাকে টানবেন না। এখানে আমি আছি, আমার বাবা মা আসেনি যে সময় তাদের ছোট করবেন। মুখে মুখে খুব কথা ফুটেছে না? ওই জীব কেন কাল রাতে অতনু টেনে ছাড়ল নালা? সন্তান ধারণ করার ক্ষমতা নেই আর আসে বড় বড় বাসন দিতে। যা ঘরের কাজ কর। তোকে কি বসিয়ে বসিয়ে খাওয়াবো নাকি? এই অবসরে নিয়ে ঘরের কাজে হাত লাগায়। মা, 1 কাপ চা দিয়ে যাও। যাই বাবা। এই মেয়ে, চা দিয়ে আয়, ছেলেটা চাইছে। নিশির ইচ্ছে নেই ওই ঘরে ওই মানুষের সামনে যাওয়ার, তবুও চা করে নিয়ে যায়। গোটা ঘর এলোমেলো দেখে কোনো দিকে না তাকিয়ে চায়ের কাপটা রেখে চলে আসতে হবে। অমন সময় বারান্দায় দাঁড়িয়ে থাকা মানুষটা ঘরে আসে ফোনে প্রেমালাপ করতে করতে। নিশির কানে সবটাই ঢোকে, তবুও না শোনার বান করে বেরিয়ে আসতে চায়। অমন সময় অনুভব করে হতে গরম কিছু। হুট করে হাত ছড়াতেই দেখে অতনু গরম চাটা নিশির হাতে ফেলে দিয়েছে। তুই কোন সাহসে ঘরে ঢুকলি? আবার আমার জন্য দরদ দেখিয়ে চা নিয়ে এসেছিস? তোর জায়গা তো প্রস্টিটিউটে, বেহায়া নির্লজ্জ মেয়ে মানুষ। কথাটা শেষ হতেই অতনুর গালে কষা একটা থাপ্পড় মারে নিশি।
এইদিকে কলিং বেল বাজছে। মিতা দেবী গিয়ে দরজা খুলে গেটের গোড়ায় একটা অল্প বয়সী ছেলে এবং একটা মধ্যবয়সী মহিলাকে দেখে মিতা দেবী জিজ্ঞেস করে, কারা আপনারা, কাকে চাই? সামনে দাঁড়ানো যুবকটি বলে, নিশিকে ডেকে দিন, তার সাথে দরকার আছে। ও বুঝেছি, গতকাল রাতে তাহলে আপনার সাথে কথা বলেছিল। তা বাপু লজ্জা করে না পরের বাড়ির বউয়ের সাথে পীড়িত করতে? নইলে ব্রু কুচকে তাকায়, কি অশ্লীল কথাবার্তা। নিশিকে ডাকুন, ওর সাথে কথা আছে। আপনার সাথে কথা বলতে চাইছি না আপাতত। বললেই হলো, বেরিয়ে যান বাড়ি থেকে। এসেছে কোথাকার কে? আমার বাড়ির বউকে ফুসলিয়ে তার সাথে পীড়িত করতে লজ্জা করে না? পেছন থেকে প্রমীলা দেবী বলল, অহেতুক কথা বাড়াচ্ছেন কেন? নিশিকে ডাকুন, তার সাথে কথা আছে। বাইরের কথোপকথনের মাঝে ঘরের ভেতর থেকে নিশির চিৎকার শোনা যায়। অতনু নিশির চুলের মুঠি ধরেছে, অকথ্য ভাষায় গালি দিচ্ছে। নিশিও মুখে বলে, তোমার মতন জানুয়ারের সাথে সংসার করার থেকে রাস্তায় ঘুরে বেড়াবো তাও ভালো, তোমার সাথে আর নয়। কতটা নিচে নেমেছো তুমি, দেখেছ আমাকে কিসের সাথে তুলনা করলে? সেই নামটা মুখে আমার আনতে লজ্জা লাগছে, ঘৃণা করছে নিজের ওপর। আমি কার সাথে এতদিন সংসার করলাম, কার জন্য সময় ওয়েস্ট করলাম? আর তুমি কি? সি অতনুচি, ভগবান না করুক তোমার নতুন বউ যে আসছে সে ওই জায়গার না হয়। দেখে শুনে আনছো তো? মুখ সামলে কথা বল, তোর মুখ আমি ভেঙে দেব। গায়ে হাত দিয়ে কি প্রমাণ করো যে তুমি একটা কাপুরুষ? কথায় কথায় বউ ফেটাও, তোমার হাত আমি ভেঙে দেব। কিভাবে? কি তোমরা মা ছেলে, আমরা বাড়ি থেকে কেউ আমার পাশে নেই বলে আমি একা নিরীহ থাকবো না তোমার সংসারে? চললাম। কথাটা বলো অতনুর হাত নিজের শক্তি দিয়ে ছাড়িয়ে নেয়। অতনুর মুখে একদলা থুতু দিয়ে নিচে সিঁদুর মুছে অতনুর মুখের উপর শাখা পলা ছুঁড়ে খুলে মারে। রাখো তোমার সংসার, আমি থাকবো না বলে গরম চা পুড়ে যাওয়া হাত নিয়ে ঘরের ভিতর থেকে বেরিয়ে আসতে যাবে। দেখে দরজার সামনে পরিচিত দুটো মানুষ। নিশে অবাক হয়, খুব ছুটে যায়, কান্নারত অবস্থায় থাকতে না পেরে গিয়ে জড়িয়ে ধরে সামনে দাঁড়ানো ছেলেটিকে। মিতা দেবী ছুটে এসে বলে, কি হলো, আপনারা ঢুকে পড়লেন কেন ঘরেতে? দেখেছিস বাবা, দেখেছিস দিন দুপুরে বাড়িতে ছেলে ঢুকছে, চোখের সামনে জড়াজড়ি করছে, ছি লজ্জাও করে না। অতনু সামনে দাঁড়ানো ছেলেটিকে দেখে অনেকটাই মিয়ে যায়, কিছু বলবে তার আগে প্রমীলা দেবী বলেন, এখানে খারাপ কি আছে? একটা দাদা তার বোনকে জড়িয়ে ধরেছে, এখানে খারাপ তো কিছু দেখছি না আমি। মিতা দেবী অবাক হয়ে বলে, আপনারা কারা? যাকে এতক্ষণ আপনার ছেলে অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছিল, মারছিল, আমি তার মা। আর এ যে জড়িয়ে ধরেছে সেটা হলো আমার ছেলে। কি? নিশি দাদাকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, আমার বিশ্বাস হচ্ছে না ব্রো, তুই এসেছিস। আমার বিশ্বাস হচ্ছে না মা এসেছে, আমাকে নিয়ে চল এই নরক থেকে, এরা আমাকে মেরে ফেলবে। নিলয় আবেগপ্রবণ হয়ে যায় নিজের বোনকে এতদিন পর দেখে। ছোট্ট পুতুলটা যে কত কিছু সহ্য করেছে। নিলয় বোনের মাথায় হাত বুলিয়ে বলে, নিতেই তো এসেছি, আর নয়। প্রমীলা দেবীর দিকে তাকিয়ে বলে, মা ওকে সামলাও, হিসেব উসুল করি আগে। নিজের দাদাকে জড়িয়ে ধরিয়ে বলো, ওই নরকের কীটের গায়ে হাত দিস না দাদা, ওর বিচার ভগবান করবেন, ঠিক করবে দেখিস। ওকে কি এমনি এমনি ছেড়ে দেব নাকি? আমার বোনকে অত্যাচার করে এই অবস্থা করেছে, ওকে এমনি ছেড়ে দেব? ওকে তো আমি জেলের ভাত খাওয়াবো না, কিচ্ছু করবি না। ওর পাপের শাস্তি পাবে, আমি চাই না। 2 মাস জেল খেটে তারপর বেরিয়ে এসে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরুক, এতে ওদের কিছুই হবে না রে। প্রমীলা দেবী বলেন, এখন এইসব কিছুর সময় না, ওকে ডাক্তার দেখাতে হবে, চল এখান থেকে। প্রমীলা দেবী নিশিকে যেতে বলে। নিশি যাওয়ার আগে বলে যায়, আজকে পারলে তোমাকে জেলের ভাত খাওয়াতে পারতাম, দাদার হাতে তোমাকে মার খাওয়াতেও পারতাম, কিন্তু আমি চাই না এরকম কিছু তুচ্ছ কাজ করতে। দিন একদিন আসবে, সেদিন তুমি আমার পায়ে ধরে কাঁদবে, মিলিয়ে নিও। সেদিন এই নিশি সেন তোমার দিকে ফিরেও তাকাবো না। তুমি একদিন নিঃস্ব হবে, কিছু থাকবে না, কিচ্ছু না, মিলিয়ে নিও। কোনো দিন কাউকে অভিশাপ দিইনি, তবে আজ তোমায় দিতে খুব ইচ্ছে করছে অতনু। একদিন তুমিও হাহাকার করবে, তুমিও মানুষ খুঁজবে কথা বলার জন্য। সেদিন তোমার পাশে কেউ থাকবে না,
কেউ না। কথাটা বলে নিজের মা দাদার সাথে বেরিয়ে আসে। গাড়িতে উঠে নীরবে বসে থাকে নিশি। তোর শরীরের এই কি হাল রে মা? আমার পুতুলটা কত কিছু সহ্য করেছে, ভাবলে গায়ে কাটা দিচ্ছে। নিশি তাচ্ছিল্য করে বলে, যে মেয়ের সন্তান গর্ভে টেকে না তার আর কি ভালো পরিণত হবে গো মা? প্রমীলা দেবী জড়িয়ে ধরে নিজের সাথে নিশিকে। কিছুটা কে হাসপাতালে থামে গাড়ি। নিশির ফুঁড়ে যাওয়ায় হাতের ব্যান্ডেজ করে, ব্যথার ওষুধ দিয়ে গাড়ি স্টার্ট দেয় সেনবাড়ির উদ্দেশ্যে। পথে আর কারো সাথে কেউ কথা বলে না। প্রায় বহু কিলোমিটার পর অতিক্রম করে গাড়ি এসে সেনবাড়িতে প্রবেশ করে। দুপুর বাজে 2:20। এমন সময় সেনবাড়ির গেটে গাড়ি এসে থামে। নিশে মনে একটা অদ্ভুত তৃপ্তি পায়। আজ 3টে বছর পর নিজের বাড়িতে এসে, সেই সাথে মনে অনেক দ্বিধাও কাজ করে। কিরে, নাম, গাড়ি থেকে এসে গেছি তো, প্রমীলা দেবী বলেন। নিলয়ের ফোন এসেছে, তাই কথা বলছে সাইডে দাঁড়িয়ে। নিশে গাড়ি থেকে নামতে লক্ষ্য করে গোটা বাড়ি প্যান্ডেল খাটানো, এখন লাইটিংয়ের কিছু হচ্ছে। নিশির অমন ছাউনি দেখে প্রমীলা দেবী বলেন, বাড়িতে অনুষ্ঠান, নিলয়ের বিয়ে 2 দিন পর, তাই আজ থেকে সমস্ত কাজ শুরু হয়ে গেছে। ভালোই হয়েছে, বাড়িতে অনুষ্ঠান আর বাড়ির মেয়ে বাড়িতে ফিরে এসেছে। নিশি অবাক হয়ে তাকায় ব্রোয়ের বিয়ে। নিলয় ফোন কেটে এগিয়ে আসে, মা, দাশগুপ্ত বাড়ি থেকে সবাই রওনা হয়েছে, কিছু সময়েই চলে আসবে। নিশি দাশগুপ্ত বাড়ির মুখে আওড়াতে প্রমীলা দেবী বলেন, রায়ানের বোনের সাথে নিলয়ের বিয়ে ঠিক হয়েছে, দুজনের প্রেমের সম্পর্ক। নিশি চুপ। রায়ান নামটা শুনে মনের মতো শত শত দ্বিধা এসে জড়ো হয়। কি করে ওই বাড়ির মানুষগুলোর সামনে দাঁড়াবে, যাদের একটা সময় ঠকিয়ে অতনুর সাথে পালিয়েছিল। নিলয় বলে, চলো ঘরে, সব কথা এখানে দাঁড়িয়ে সারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল। এই নিশি, চল মা, বাড়ির ভিতরে চল। সূর্যবাবু বসে আছেন ড্রয়িং রুমের সোফায়, খবরের কাগজ পড়ছেন বসে। এমন সময় প্রমীলা দেবী এবং নিলয় নিশিকে নিয়ে সদর দরজা ফেরিয়ে ঢোকেন। এতদিন পর নিজের বাড়ির ভিতরে পা রেখে নিশির মনটা যেন হালকা হয়ে গেছে অনেকটা। কি গো, দেখো কে এসেছে। আয় মা আয়। আজ যেন বাড়িটা ভারী মনে হচ্ছে, ঘরের মেয়ে ঘরে ফিরেছে। সূর্যবাবুর কোনো রকম ভাব নেই, সে তার মতন খবরের কাগজ দেখছেন। পেপারটা বন্ধ করে চোখের চশমাটা খুলে উঠেন সোফা থেকে। বাবা নিশির মুখ থেকে বের হয়। সূর্যবাবু দাঁড়ায়। প্রমীলা দেবী মেয়েকে ইশারায় এগিয়ে যেতে বলে। নিশি অসুস্থ শরীর নিয়ে কোনো রকমে এগিয়ে যায়। সূর্যবাবুর সামনে দাঁড়িয়ে কেঁদে দেয়। আজ 3টে বছর পর বাবাকে দেখে নিজেকে আর দূরে রাখতে পারে না। সূর্যবাবুও মেয়েকে দেখেন, তার মোমের পুতুলের একই অবস্থা। চোখ মুখ শুকিয়ে গেছে, চোখের তলায় কালি পড়েছে, শরীরটা রুগ্ন। যে কেউ দেখেই বলবে ঠিক মতন খাওয়া দাওয়া করে না। সূর্যবাবু সবটাই দেখে, কিন্তু মুখে কিছুই বলেন না। নিশি আবার বললে, বাবা। সূর্যবাবুর থেকে কোনো রেসপন্স না পেয়ে নিশি কেঁদে দেয়। বাবা, আমি খুব করে সরি। আমি জানি যা আমি করেছি সেই ভুলের মাসুল হয় না তোমার কাছে। সূর্যবাবুর ইচ্ছে হয় মেয়েটাকে বুকের মাঝে জড়িয়ে নিতে, তবুও নিজের মনকে বুঝে দেয়। বাবা দেখো, আমি আমার ভুলের শাস্তি পেয়েছি, খুব শাস্তি পেয়েছি। আজ বুঝি মা বাবা কখনো ভুল সিদ্ধান্ত নেন না, তখন না বুঝলেও এখন বুঝি। বাবা, আমায় ক্ষমা করে দাও। সূর্যবাবু কোনো কথা বলে না, এক প্রকার ইগনোর করে চলে যেতে যায়। সূর্যবাবুকে যেতে দেখে নিলয় বলে, বাবার নিশুকে ক্ষমা করে দাও, তখন বুঝতে পারিনি, ভুল করে ফেলেছে, এখন আর এমন করো না। সূর্যবাবু যেতে গিয়েও থেমে যায়, বলেন, আমার মান সম্মান সবটা ধুলোয় মিশিয়ে দিয়ে চলে যাওয়ার সময় কি একবারও মনে পড়েছিল যাকে নিয়ে অত অহংকার ছিল আমার, যে মেয়েকে নিয়ে এত গর্ব করতাম, সেই মেয়ে নিজের বাপের সম্মান মাটিতে নামিয়ে ওই 2 টাকার ছেলের সাথে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে সুখের দেশে ফাড়ি দিয়েছিল। কোথায় গেল সেই সুখ, কোথায় গেল সেই প্রেম, যার জন্য আমার মুখে সুনকালি লিপেছিল? প্রমীলা দেবী বলেন, আহা চুপ করবে, মেয়েটা তো নিজের ভুল বুঝেছে, ওই বাড়িতে খুব কষ্ট করেছে, শরীর ওর ভালো না, তুমি অন্তত আর তোমার আশকারাতে আরও এমন হয়েছে, তুমি শাসন করনি, তাই তো আজ এই অবস্থা। নিলয় বলে, বাবা ছাড়ো না এসব, আমি তো তুলিনি, যেই অতিথিকে বাড়িতে নিয়ে উঠেছ
তাকে বলে দিও যে বাড়ির ছেলেকে কাঁচকলা দেখিয়ে চলে গিয়েছিল, আর সেই বাড়ির মানুষজন আসছে সব, ঘর থেকে যেন না বেরোয়, আজ যেন আমার সম্মানটা রাখে। কথা শেষ করে চলে যায় ওনার ঘরে। প্রমীলা দেবী মেয়ের দিকে তাকায়। নিশি নীরবে চোখের জল ফেলছে। তোর বাবার কথায় কিছু মনে করিস না মা, রাগ করলে এমনই, সব ঠিক হয়ে যাবে, চল তুই ঘরে। নিশিকে ধরে নিয়ে যায় প্রমীলা দেবী। নিশের পা পড়ে নিজের রুমে, যেমন করে রেখে গিয়েছিল তেমনই আছে। নিশু, চল মা, তোকে স্নান করিয়ে আমি যাব, ওরা এলো বলে। নিশিকে স্নান করিয়ে প্রমীলা দেবী নিজে ফ্রেশ হতে গেলেন। আজ যেন নিঃশ্বাস নিতে পারছে। বুকের ভিতর যে পাথর ছিল আজ যেন সরে গেছে। মনে হচ্ছে হঠাৎ করে মনটা আবার খারাপ হয়ে যায়। নিজের ব্যান্ডেজ করা হাতের দিকে তাকিয়ে চোখটা আবার ভরে আসে। নিজের কপালকে দোষ দেয়। ভগবান, এমনটা না হলেও হতো। আমার যে ভালোবাসার উপর পুরো বিশ্বাসটাই উঠে গেছে। আজ যে কাউকে কোনো দিন বিশ্বাস করতে পারবো না। নিশের ভাবনার মাঝে ঘরে আসে মণি, যার কাছে গল্প শুনে নিশের ছোটবেলাটা কেটেছে। নিশু মা। নিশু চোখ তুলে তাকায়। চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। নিশু মুখে হাসি ফোটাতে চায়, চোখের জল আড়ালে মোছে। মণি দেবী হাতে খাবার এড়ে থালা নিয়ে বসে নিশির পাশে। মণিমা, তুমি তুমি এখনো একই আছো। মণিদেবী হাসেন। আজও নিশি মুগ্ধ হয়ে তাকায়। নিশির মুখ পানে চেয়ে বলেন, কিন্তু আমার সেই ছোট নিশিটা যে আজ কত বড় হয়ে গেছে। নিজের কষ্ট, নিজের দুঃখ লুকাতে শিখে গেছে। নিশি মিথ্যে হাসি দেয়। মণিদেবী বাত মাখাতে মাখাতে নিশির দিকে চায়। মণিদেবী এই বাড়ির অনেক পুরনো কাজের মানুষ হলেও তাকে কেউ সে নজরে দেখে না। অনেকটা সম্মান করে সকলে। নিশি নিলয় তার হাতেই মানুষ। অল্প বয়সে বিয়ে হয়েছিল, কপাল চক্রে স্বামীর ভাত খেতে পারেনি, সেখান থেকে বিতাড়িত হয়েছিল এক সময়। তারপরে এই বাড়িতে কাজের জন্য বাবার সাথে আসা, সেই থেকেই এই বাড়ির এক সদস্য। যদিও মিনু দেবীর বাবা সেই কবেই দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। নিশিরে ছোটবেলা থেকে বড় হওয়া সবটাই মিনু দেবীর দেখা। নিশিরে এই এক ভালোবাসার মানুষ। ভাত মেখে নিশির মুখের সামনে ধরেন। নিশি আজও অবাক হয়ে তাকায়। নে নে, হা কর, তাড়াতাড়ি খা, আজ তোর পছন্দের চিংড়ি করেছি। নিশি চল চল চোখে তাকায়। নে খা নিশু, ওরা চলে আসবে, অনেক কাজ। নিশি মুখে নেয় খাবারটা, চোখ বুজে টেস্ট উপভোগ করে। মণিমা, আজও শেষ টেস্ট। আহা, অমৃত। তুই আর বড় হলি না, নে তাড়াতাড়ি হা কর। নিশি ভাত খেতে খেতে বলে, বড় হয়েছি তো, এখন নিজের হাতে খেতে পারি তো। জানো মণিমা, 3টে বছর পর কেউ খাইয়ে দিল, এখন থেকে রোজই খাইয়ে দিব। আমার নিশু যে ফিরে এসেছে। কথা বলতে বলতে খাওয়াও শেষ। মণিদেবী হাত ধুয়ে এসে ওষুধ দেয়। নে খেয়ে নে, জল খা বেশি করে। নিশি ওষুধ খায়। এখন একটু রেস্টে নে, আমি যাই এখন। নিশির ছোট উত্তর। মণিদেবী চলে যায়। নিশির ঘুম নেই কত রাত ধরে, ঠিক মতন ঘুমায় না। তাই নিজের পূর্ব পরিচিত বিছানায় শরীরে লি দিতে চোখ বুজে আসে। গভীর নিদ্রায় ক্ষণিকের মাঝেই তলিয়ে যায়। সন্ধ্যার কিছু সময় আগে দাশগুপ্ত বাড়ি থেকে মানুষ আসেন। সূর্যবাবুর বন্ধু মানিক দাশগুপ্ত এবং তার বউ লীনা দেবী। মানিক বাবুর ভাই এবং ভাইয়ের বউ আসেন। সব থেকে বড় ব্যাপার, রায়ানও আজ দ্বিতীয়বার এর জন্য আসে এই বাড়ি। না আসতে চাইলেও মেয়ের জন্য আসতে হয়। রায়ান এর 2 বছরের মেয়ে রুহি। এতটুকুন বাচ্চার সে কি জেদ। যদিও বাড়ির বড়দের সাথে পাঠালেও হতো, কিন্তু রায়ান কারো কাছেই মেয়েকে রাখে না। নিজের সাথে অফিসে নিয়ে যায়। যে ছেলে, সে কি করে এমন জায়গায় মেয়েকে একা ছাড়বে। আজ মূলত নিলয়কে আশীর্বাদ করতে সবাই এসেছে এই বাড়ি থেকে। বেশ কিছু সময়ের মধ্যেই আশীর্বাদ অনুষ্ঠান শুরু হয়। নিলয় আশীর্বাদে বসার আগে নিশিকে কি ডাকতে গিয়েছিল, কিন্তু নিশি যে ঘুমে বিভোর, তাই আবার ফিরে এসেছে। ছোট রুহি বাবার কোল থেকে নিলয়ের কোলে বসে আছে। সবাই আশীর্বাদ করছে ও হাততালি দিয়ে দেখছে। রায়ান ও বিজি ফোন আসায় প্রমীলা দেবী মণি দেবীকে ডেকে বলে, নিশি উঠল কি না দেখতে, যদি ওঠে নিচে নিয়ে আসতে।
মণিদেবী যাবে তার আগেই দেখে ছোট রুহি হাত বাড়িয়ে আছে কোলে আসার জন্য। মণিদেবী হেসে কোলে নিয়ে উপরের ঘরে যায়। ঘরের ভিতর অন্ধকার দেখে লাইট জ্বালিয়ে দেয়। ছোট রুহি নিশিকে দেখে কোল থেকে নামার জেদ করে। মণিদেবী হেসে নামতে রুহি গুড়ি গুড়ি পায়ে ছুটে গিয়ে বলে, সিনেরা, সিনেরা বলেই নিজের ছোট ছোট হাত এগিয়ে দেয় নিশির গালে। হঠাৎ ঠান্ডা হাতে ছোঁয়া পেতেই চোখ খুলে নিশি। চোখের সামনে আদুরে গুলুমুলু বেবি দেখে ভালো করে চাইতেই দেখে বাচ্চাটা হাসি হাসি মুখে চেয়ে আসছে নিশির দিকে। নিশি কিছু জিজ্ঞেস করবে তার আগে মণিদেবীর ডাক পড়ে নিচ থেকে। তাড়াহুড়ো করে যেতে যেতে বলে, ও নিশু, রুহিকে একটু দেখ, আমি আসছি। নিশি ছোট আদুরে বাচ্চাটাকে একটু আদর করতে মন চায়। হাত বাড়াতে আদুরে বাচ্চাটা বুকে ঝাঁপিয়ে পড়ে। সিনেরা অস্পষ্ট ভাষা প্রথমে বুঝতে না পারলেও এখন বুঝে সিন্ড্রেলা টাইপ কিছু বলছে। নিশি হাসে। বাচ্চাটার সাথেই কিছুটা সময় কাটে। নিশির বেশ ভালোই লাগে বাচ্চাটার জ্বালাতন। কিছু সময়ে নিশির মনে মাতৃত্ব বোধে নাড়া দিয়ে ওঠে। মনে মনে ভাবে, আর যদি ওরও বাচ্চাগুলো থাকতো তবে এমনই খেলা করতো। ওইদিকে রায়ান দাদা হিসাবে আশীর্বাদ করতে আসে। ফোনটা কেটে পিছু ফুটতেই রুহিকে না দেখতে পেয়ে ভুরু কুচকে এদিক ওদিক চায়। লীনা দেবী তারা দেওয়ায় আগে আশীর্বাদ সেরে নেয়। রায়ান আশীর্বাদ করে নিয়ে বলে, মা রুহি কই? মনির কোলে গেল তো। মণি দেবীকে আসতে দেখে রায়ান জিজ্ঞেস করে, আন্টি, মণি আন্টি, রুহি কি আপনার কাছে গিয়েছিল? হ্যাঁ, ওই তো উপরের ঘরে আছে, আসতে চাইলো না, ওখানে খেলছে। তুমি বাবা চিন্তা করো না, আমি একটু পর এনে দিচ্ছি। রায়ান ভদ্রতার খাতিরে আর কিছু বলল না। এইদিকে মেয়ের জন্য চিন্তায় মন অস্থির করছে। মনে মনে ভাবে, মেয়ের যা বিচ্ছু। আশীর্বাদের অনুষ্ঠান শেষ হয়। জল মিষ্টি খেয়ে তারা এখন রওনা দেবে। রায়ান বসা থেকে ওঠে, মেয়েকে আনতে যাবে। সিঁড়ি দিয়ে দুপা উঠতে দেখে মিনু দেবীর কোলে ঘুমন্ত রুহি। রায়ান অবাক হয়, যে মেয়ের চোখে ঘুম মাঝরাত ছাড়া নামে না, সেই মেয়ে এখন এই সময়ে ঘুম ভাবনার বিষয়। মণিদেবী আসতে রায়ান মেয়েকে নিজের বুকে আগলে নেয়। এখন যেন শান্তি লাগছে। সেনবাড়ি আলোয় আলোকিত। নিশি হাত বাজ করে দাঁড়িয়ে আছে নিজের ব্যালকনিতে। নিশির মনটা কিছু সময়ের জন্য ভালো হয়েছিল ছোট রুহির সংস্পর্শে। ভাবতে ভাবতে মনটা বেশ খুশি হয়। ভাবে, বাচ্চাটা কার? কি কিউট, মুখটা খুব ছেনা ছেনা বাচ্চাটার। কিন্তু কার? মিনু দেবীকেও জিজ্ঞেস করা হয়নি। ভাবনার মাঝে নিচ থেকে কথার আওয়াজ পায়। যেহেতু নিশির বারান্দায় আলো নিবানো, তাই নিশির উপস্থিতি কেউ টের পায়নি। কিন্তু নিশি সবটাই দেখে। দাশগুপ্ত বাড়ির সবাই চলে যাচ্ছে নিজের বাড়ি। নিশি তাই দেখে ঘরে ঢুকতে চায়, কিন্তু তার আগেই চোখ যায় সেই 3 বছর আগের সেই পুরুষটির দিকে। সেই একই রকম আছে, কোনো পরিবর্তন নেই। অতনুর প্রেমে পাগল ছিল সে সময় নিশি, তবুও তার মনে মনে বলেছিল হ্যান্ডসাম ডাক্তার। আজও ঠিক তেমন, বরঞ্চ সৌন্দর্য যেন ঠিকরে বের হচ্ছে। কোথাও গিয়ে যেন কিছু একটা খসখস করলো নিশির মনে। নিজেই নিজের মনে মনে বলে, তবে কি হ্যান্ডসাম ডাক্তারের মেয়ে রুহি? তাই হয়তো বলি, ছোট রুহির মুখটা এত কেন পরিচিত। নিশির কপালে ভাঁজ শিথিল হয়, মুখ আওড়ায়। সবাই এগিয়ে গেছে নিজের জীবনে, শুধু আমিই বোধ হয় একরাশ যন্ত্রণা নিয়ে ফিরে এসেছি পুরনো নিড়ে। থাকুক সবাই ভালো, আমি একাই, আমি এটাই ডিজার্ভ করি। হঠাৎ মনের মতো ঘুরে নিচ্ছল, রুহির মাও খুব সুন্দরী, তাই তো ডাক্তারের মেয়েও এত এত কিউট। কিন্তু কই, তাকে তো কোথাও দেখলাম না। সে কি আসেনি, নাকি আমি দেখতে পাইনি? যাক, ভালো ডাক্তারবাবু, অন্তত আপনি জীবনে এগিয়ে গেছেন। ভালো হোক আপনার। রাত্রি বাজে 1টা। রুহি এখনো ঘুমিয়ে। রায়ান নিজের ডাক্তারির সাথে সাথে বাবার অফিসের দিকটাও সামলায়। কিছু সময় আগে সেনবাড়ি থেকে ফিরেছে। ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসে গেছে। লীনা দেবী আসেন, দরজার বাইরে থেকে নক করে। রায়ান কাজ করতে করতেই বলে, মা, কতবার বলেছি আমার ঘরে তুমি এলে, নক করার দরকার নেই। লীনা দেবী হাসেন মৃদু, হাতে খাবারের প্লেট। তুই এসেই কাজে বসে গেছিস বাবা, একটুতে রেস্ট কর।
না মা, রেস্ট করা বেশি শরীরের জন্য ভালো নয়। আমি কাজ করে শান্তি পাই। কথাটা বলে সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে হাতে খাবারের প্লেট নিয়ে এসেছে। খাবারের পরিমাণ দেখে বোঝা যাচ্ছে তার বিড়াল ছানার খাবার। লীনা দেবী নাতনিকে দেখে নিয়ে বলে, রুহি তো ঘুমায়, মেয়েটা এখনও ওঠেনি। মা রেখে দাও প্লেট, উঠলে খাইয়ে দেব। কথা বলে প্লেটটা টেবিলের উপর রাখতে রুহি কেঁদে ওঠে। রায়ান মেয়ের কান্না দেখে ল্যাপটপে নিজের থেকে চোখ সরিয়ে রেখে মেয়ের কাছে যায়। এই তো মাম্মা, পাপা আছি তো, কান্না করে না সোনা মা আমার। রুহি চোখ ফিট করে চায়, আশেপাশের নজর বুলিয়ে ছলছল চোখে বলে, ছিনেরা। রায়ান হেসে রুহির খেলনা রাখার ছোট আলবিরা থেকে একটা পুতুল বার করে দেয়। সেই পুতুলকে রুহি ছিনেরা বলে। এই নাও পাখি, তোমার ছিনেরা ডল। রুহি পুতুলটা ভালো করে দেখে নিয়ে ছুঁড়ে ফেলে নিয়েছে। এটা না, এটা না, এটা না। লীনা দেবী ভাবে হয়তো স্বপ্ন দেখছে রুহি, তাই বলে। রায়ান, রুহি হয়তো কোনো স্বপ্ন দেখেছে, তাই অমন করছে। তুই সর, আমি দেখছি। লীনা দেবী নাতনির কাছে যেতেই রুহি ঝাঁপিয়ে পড়ে। ঠাম্মা, কি হয়েছে? আমার পরিটার কান্না করে কেন? ওই যে সিনেরা সুন্দর, কোথায় দেখেছো তুমি সিনেরা? ওখানে। রায়ান আবার মনে হয় নিলয়দের বাড়িতে কিছু দেখেছে, ওইটাই বলছে হয়তো। আচ্ছা রুহি শোনা, চলো খাবে চলো। জানো তোমার ফিফিন কত কত চকলেট এনেছে, সিনেরা ঢলও এনেছে। বুলিয়ে ভালিয়ে রুহিকে লীনা দেবী নিয়ে যায় রিম্পার ঘরে। যেতে যেতে ছেলেকে বলেন, চিন্তা করিস না, খেতে আয়, রুহিকে রিম্পা খাইয়ে দিবে। রায়ান যাচ্ছি বলে দাশগুপ্ত পরিবারের সদস্য সংখ্যা অনেক। এখনও এই বাড়ির মেন কর্তা এবং কর্ত্রী বেঁচে আছেন, মানে মানিকবাবুর বাবা মধুসূদন বাবু এবং তার স্ত্রী সন্ধ্যা দেবী, তাদের বড় ছেলে মানিক দাশগুপ্ত এবং মেজ ছেলে মলয় দাশগুপ্ত এবং ছোট ছেলে মিঠুন দাশগুপ্ত এবং 3 ভাইয়ের 1 বোন মামনি দাশগুপ্ত। বড় ছেলে মানিকবাবুর 1 ছেলে 1 মেয়ে, রায়ান আর রিম্পা। মানিকবাবুর মেজ ভাই মলয়বাবুর 2 মেয়ে, মাপ্পু আর মিতু, আর ছোট ভাইয়ের 2 ছেলে রকি বান্টি। 3 ভাইয়ের যেমন খুব মিল, তেমনই এই বাড়ি 3 বউয়ের খুব মিল। 3 যাকে কেউ বলবে না, হুট করে দেখি 3 বোনই বলবে সবাই। দাশগুপ্ত বাড়ির বড় বউ লীনা দেবী, মেজ বউ সুরমা দেবী এবং ছোট বউ শম্পা দেবী। 3 জায়ের খুবই মিল, তাই তো আজও সংসারে একই হাঁড়ি বসে। হাঁড়ি এখনো আলাদা হয়নি। এখনো সবাই সকালের ব্রেকফাস্ট আর রাতের ডিনার একসাথেই খায়। সুমুদুন বাবু জিজ্ঞেস করেন, আজ সব ঠিক মতন হলো তো? মানিকবাবু উত্তর বললেন, হ্যাঁ বাবা। মলয়বাবু বলে, কাল থেকে সবাই আসতে শুরু করবে, বাড়িটা আবার ভরে উঠবে। শম্পা দেবী বলেন শাশুড়ি মাকে উদ্দেশ্য করে, মা আমরা 3 বউ কিন্তু আগামীকাল সকালে একটু শপিংয়ে যাব। এই তো কিনে নিয়ে আসলে, কত কি আবার কেন? লীনা দেবী বলেন, মা বাড়িতে অনুষ্ঠান অনেক সময় পর, তাই ছোটর ওর ইচ্ছে একটু পার্লারে যাবে, তাই আর কি। ও এই কথা, হ্যাঁ যাও যাও, সন্ধ্যা থেকে তো বাড়িতে মেহমান চলে আসবে। শাশুড়ির কথা শুনে 3 জায়ে খুশি। তাদের কথার মাঝে রায়ান নামে সিঁড়ি দিয়ে এসে আগে জিজ্ঞেস করে, মা রুহি খেয়েছে? হ্যাঁ, রিম্পার কাছে খেলো তো, এখন খেলছে হয়তো। রায়ান চেয়ার টেনে বসলো। সন্ধ্যা দেবী বড় নাতিকে দেখে একটা দীর্ঘশ্বাস নিল। রায়ান যে তার খুব আদরের, মাঝে মাঝে এই ছেলের জন্য খুব কষ্ট হয়, তবুও মুখে প্রকাশ করে না। দৌড়ে আসা গলা খানিক পরিষ্কার করে বড় নাতি, কাজকাম কেমন চলে? রায়ান মৃদু হেসে বলে, খুব বিজি শিডিউল ঠাম্বা। তাই বললে হবে নাকি? বোনের বিয়ে, ছুটি তো নিতেই হবে, বাড়িতে কত কাজ বাজ। রায়ান খেতে খেতেই বলে, 3 দিন ছুটি নিয়েছি হাসপাতাল থেকে, তবে ইমার্জেন্সি পেশেন্ট এলে যেতে হবে, আর অফিস তো বন্ধ থাকবে, সেটা নিয়ে চাপ নেই। এটা ওটা কথার মাঝে খাওয়া শেষ করে সবাই। রায়ানও খাওয়া শেষ করে ঘরে যাওয়ার সময় মাকে বলে, মা 1 কাপ কফি দিয়ে যাও। তারপর সোজা যায় বোনের ঘরে। সেখানে পাখির কিচিরমিচির হচ্ছে। রিম্পার ঘরে হাট বসেছে এক প্রকার, বাড়ির সব ছানাগুলোই এখানে। রায়ানকে হঠাৎ এ ঘরে আসতে দেখে সবাই চুপ করে যায়। রায়ান বোনের ঘরে ঢুকেই বলে, আসো ছুড়ুই, ঘুমাতে হবে তো? রুহি পাপার দিকে তাকিয়ে বলে, পাপা ছুবো না।
এটা নেই একটু তাঁতি এখানে একটু থাকে। রায়ান ভাবুক চোখে চেয়ে বলে, পাপার খুব মাথা ব্যথা করছে, তাহলে আমি একাই যাই, শুয়ে পড়ি। রায়ান কথাটা শেষ করতেই রুহি পুতুল ছুঁড়ে ফেলে এক লাফে পাপার কোলে। তোমার কষ্ট? রায়ান হেসে বলে, এখন আর নেই। কথাটা বলে নিজের ভাই বোনগুলোর দিকে তাকিয়ে বলে, রাত হয়েছে, সব ঘুমাতে যা। এত গল্প কিসের? সব কটা বাঁদর তৈরি হচ্ছে। নিজের কথা শেষ করে আর এক মিনিটও দাঁড়ায় না, এই ঘর থেকে চলে যায়। রিম্পা সহ সব কটাই বকা খেয়ে চুপ, যে যার ঘরে হাঁটা দেয়। রায়ানকে খুব ভয় পাই কেনা। ওদিকে নিশির মাথা যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে, অবলায় খেয়ে রাতে আর কিছু খায়নি। প্রমীলা দেবী মেয়েকে গরম দুধ খাইয়ে ওষুধ খাইয়ে গেছেন, সেও আজ খুব টায়ার্ড, তাড়াতাড়ি ঘুমিয়ে গেছেন। গোটা বাড়ির নিস্তব্ধ। অমন সময় মণিদেবী আসেন হাতে তেলের বাটি নিয়ে। নিশি তাকায়, কিছু বলে না, মাথা ব্যথায় অসহ্য লাগছে সব। মণিদেবী দরজা ভিজিয়ে আসে, নিশির পাশে বসতে বসতে বলে, আয় তো দেখি একটু তেল দিয়ে দেই। নিশি কোনো কথা বলে না, চুপ করে বসে মণিদেবীর পায়ের কাছে। আর মণিদেবী বিছানায় বসেন, সুন্দর করে মাথায় বিলি কেটে কেটে তেল দিয়ে দেয়, মাথাটাও মালিশ করে দেয়। আহ, শান্তি। বেশ কিছু সময় মণিদেবীর কোলে মাথা রেখে শুয়ে থাকে। উঠ দেখি, যা এবার শুয়ে পড়, আমিও যাই। নিশি আবেগ নিয়ে বলে, মণিমা, তুমি কি করে বোঝো গো আমার এই কষ্টগুলো? মাথা ব্যথায় কিছু ভালো লাগছিল না, অসহ্য লাগছিল। মণিদেবী মৃদু হেসে বলে, বুঝবো না? রাতে যে কিছুই খেলি না, তোর মা আর পারছে না, আজ বোধ হয় তৃপ্তির সহিত ঘুমাবে। মেয়ে বাড়ি আসার খুশিতে সে যাওয়ার আগে তোকে দেখতে বলে গেছে। আমি বুঝি তোর মাথা ব্যথা করছে যে। নিশে ছল ছল চোখে বলে, কি ভুলটাই না করেছিলাম আমি মণিমা, আমি চাইলেও সব কিছু শুধরাতে পারবো না। মণিদেবী বলেন, পুরনো কথা তুলিস না মা, সবটাই আমাদের ভাগ্য, যা লেখা আছে তাই হয়। শোন, বাড়িতে কাল থেকে সব আসতে শুরু করবে, তোর মামা বাড়ির লোকজন, তোর বাবার দূরসম্পর্কের আত্মীয় সব আসবে। নানান লোকে নানান কথা বলবে, সেসব গায়ে মাখবি না। তোর একমাত্র দাদার বিয়ে, তুই আনন্দ করবি নিশু, এই সব নিয়ে আর পড়ে থাকলে হবে না। জানো মণিমা, ব্রোয়ের বিয়ের দিনই অতনুর বিয়ে। আবার নিশি, বলছি না সব ভুলে যাও, যার কাছে তোমার কোনো মূল্য নেই তার কথা ভেবে মন খারাপ করতে হবে? মণিমা তার মুখের উপর সব ছুঁড়ে ফেলে দিয়েছে। মুখে বলেছি আর ভাবনা ওই শয়তানটার কথা, তবুও মন ফুরে যাচ্ছে। আচ্ছা মণিমা, তুমি কি বলতে পেরেছো তোমার অতীত? মণিদেবী ভাবেন মনে মনে, অতীত কি আর ভোলা যায়? তবুও নিশিকে সান্ত্বনা দিতে বলে, যেই মানুষ আমার মনের খবর রাখেনি, যার কাছে আমার শরীরের মূল্য আমার মনের থেকেও বেশি, তাকে মনে করার কোনো ইচ্ছে নেই। সে ছেড়ে দেখে মণিদেবীর মুখটা আসলেই কি তাই সবটা ভোলা সহজ। পাপা, পাখি, পাপা ওই সিনেরা খুব সুন্দর, খুব খুব ভালোবাসে। রায়ান এবার শিওর হয় ওটা কোনো পুতুল না, ওটা কোনো মানুষ। কিন্তু কে সে? রায়ান কফি খেয়ে অফিসের কিছু কাজ শেষ করে মেয়েকে ব্রাশ করিয়ে নিজেও ব্রাশ করে মেয়েকে নাইট ড্রেস পরিয়ে লাইটও অফ করে মেয়েকে জড়িয়ে এটা ওটা বলতে বলতে ঘুমের দেশে ফাড়ি দেয়। ওইদিকে বিয়ে তোড়জোড়ে বিজি অতনু। বউ যে চলে গেছে কোনো চিন্তাই নেই, নতুন বউ আনার তাড়নায় পাগল প্রায়। নিশির সাথে মন্দিরে বিয়ে করলেও এই বাড়ির বিয়েটা ধুমধাম করেই করছে। এই অতনু বাবা, আজকের খাবারটা হোটেল থেকেই নিয়ে আয়। কেন মা? কেন আবার? শরীরটা ভালো না, রান্না বান্না করতে পারিনি। তুমি না হয় পারোনি। নিশি কি করছিল? ও কেন করেনি? কোথায় ও? নিশি, এই নিশি, তোকে কি বসিয়ে বসিয়ে খাওয়াবো? অতনুর কথা শেষ করতেই মিতি হেসে ফেলে উচ্চস্বরে। অতনুর ব্রু কুচকে চাইতে অতনুর বোন বলে, প্রিয়ের কাজের বউ চলে গেছে যে, সেই কথা কি ভুলে গেছিস? অতনুর মস্তিষ্কে আছে, হ্যাঁ তাই তো, নিশি তো চলে গেছে। আহা আফসোস, আজও তুই কাজের জন্য বদিকে মনে করলি? চুপ করবি তুই? যে চলে গেছে তার কথা টেনে আনিস কেন? আজ বাদ কাল নতুন বউ আসবে। হ্যাঁ মা, সেই দিন দেখার জন্যই তো আছি। মা, তোমার মেয়েকে বলে দিও এত বড় বড় কথা না বলতে। নিজে কি করে সারাদিন? একটু রান্না করলে কি হয়? বসে বসে ভাইয়ের অন্যতংশ করেছি তো খিচুড়ি নিজের জন্য, আই খেয়ে নি। তবে হ্যাঁ, তোর টাকাই চলি না, নিজের বাপের পেনশনের টাকাই চলি। অতনুর ফোন আসায় আর কিছু বলে না, চলে যায় কথা বলতে বলতে।
চলবে। তো ভিউয়ার্স, গল্পটা এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট চান কিনা তাহলে কমেন্টস করবেন। গল্পটার পরবর্তী পার্ট শীঘ্রই দেওয়া হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।